আচ্ছা, শোনা যাচ্ছে তো আমায়? হ্যাঁ স্যার। আচ্ছা, তো আজকে আমরা জানবো মাটনের স্ট্রাকচারাল ফাংশনালিজম। মাটন এবং প্যালকেট পার্সনস এরা দুজনই হলেন স্ট্রাকচারাল ফাংশনালিস্ট বা কাঠামো ক্রিয়াবাদী তাত্ত্বিক। যদিও মাটন এবং পার্সনসের তত্ত্ব কিন্তু বা পার্সনসের কাঠামো ক্রিয়াবাদী তত্ত্ব একই বিষয় নয়। মার্টন এই পার্সনস মূলত একটা গ্র্যান্ড থিওরির কথা বলছেন, সেখানে মার্টন এমন একটা তত্ত্বের কথা বলছেন যেটা মিনিয়েচার থিওরিও নয়, আবার গ্র্যান্ড থিওরি নয়, এর মাঝামাঝি একটা মিডিল রেঞ্জ থিওরির কথা বলছেন। এবং মার্টনের থিওরি মূলত র্যাডক্লিফ ব্রাউন এবং ম্যালিনস্কির যে ক্লাসিক্যাল ফাংশনালিজম, সেই ক্লাসিক্যাল ফাংশনালিজমকে ক্রিটিক করে বা সমালোচনা সূত্রে মার্টন তার কাঠামো ক্রিয়াবাদী তত্ত্বকে গড়ে তুলেছিলেন। এই ক্লাসিক্যাল ফাংশনালিজমের যে মূল তিনটে নীতি বা মূল তিনটে পোস্টুলেট, সেই নীতি তিনটেকে এরা সমালোচনা করেছেন, এরা বলতে সরি মার্টন সমালোচনা করেছেন, এবং সেই সমালোচনা সূত্রে তার কাঠামো ক্রিয়াবাদী তত্ত্ব গড়ে উঠেছে। প্রথম সমালোচনা কি না, ক্লাসিক্যাল ফাংশনালিজমের যে তিনটে মূল নীতি, প্রথম নীতিটা হচ্ছে ফাংশনাল ইউনিটি অফ সোসাইটি। ফাংশনাল ইউনিটি অফ সোসাইটি, সমাজের ক্রিয়াগত ঐক্য। এখানে বলা হয় যে ক্লাসিক্যাল ফাংশনালিজম এই নীতিতে বলে, অল স্ট্যান্ডার্ডাইজড সোশ্যাল অ্যান্ড কালচারাল বিলিফস অ্যান্ড প্র্যাকটিসেস আর ফাংশনাল ফর সোসাইটি অ্যাজ এ হোল as well as for individuals in the society। অর্থাৎ আমাদের সমাজের সমস্ত সামাজিক এবং সাংস্কৃতিক বিশ্বাস, যে প্র্যাকটিস রয়েছে, রীতিনীতি, এগুলো সমগ্র সমাজের ক্ষেত্রে, অর্থাৎ সমাজের সমস্ত ব্যক্তিবর্গের জন্য ফাংশনাল বা কার্যকরী। ক্লিয়ার? আবার বলছি, এই নীতিতে বলা হচ্ছে যে যে আমাদের সোসাইটিতে বা আমাদের সমাজে যে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক বিশ্বাস রীতিনীতি রয়েছে, এই সাংস্কৃতিক বিশ্বাস রীতিনীতিগুলো সমাজের পুরো সমাজের জন্য কার্যকরী বা সমাজের প্রত্যেকটা ব্যক্তির জন্য ফাংশনাল। ক্লিয়ার? এবং এখানে এই নীতিতে আরেকটা বলা হচ্ছে যে দ্য ভ্যারিয়াস পার্টস অফ দ্য সোশ্যাল সিস্টেম, অর্থাৎ সমাজ ব্যবস্থায় প্রত্যেকটা অংশ মাস্ট শো এ হাই লেভেল অফ ইন্টিগ্রেশন। সেগুলোর প্রত্যেকটা অংশের মধ্যে একটা ইন্টিগ্রেশন বা সংহতি দেখা যায়, হাই লেভেল অফ ইন্টিগ্রেশন, অর্থাৎ একটা চূড়ান্ত সংহতি দেখা যায় যেগুলো সমাজের গঠনতন্ত্রকে টিকিয়ে রাখতে সাহায্য করছে। ক্লিয়ার? আমি আরেকবার পুরোটা বলছি, যেখানে বলা হচ্ছে যে সমাজের যে সমস্ত কালচারাল প্র্যাকটিস গুলো রয়েছে, যে সমস্ত সাংস্কৃতিক বিশ্বাস রীতিনীতিগুলো রয়েছে, সেই বিশ্বাস সেই রীতিনীতিগুলো সমাজের ক্ষেত্রে, অর্থাৎ সমাজের প্রত্যেকটা ব্যক্তির ক্ষেত্রে ফাংশনাল, এবং এই সমাজের প্রত্যেকটা অংশ, প্রত্যেকটা পার্ট, প্রত্যেকটা অংশের মধ্যে একটা ইন্টিগ্রেশন দেখা যায়, একটা সংহতি দেখা যায়, যেটা পুরো সমাজ ব্যবস্থাকে টিকে রাখতে সহায়তা করে। ক্লিয়ার? মার্টন বলছেন যে এই যে ফাংশনালিজমের এই নীতিটা, এটা ক্ষুদ্র সমাজ, আদিম সমাজ, সরল সমাজের ক্ষেত্রে এটা সত্য হতে পারে। এই নীতিগুলো ক্ষুদ্র সোসাইটি বা যেগুলো একটু প্রিমিটিভ সোসাইটি, স্মল প্রিমিটিভ সোসাইটি, এই সমস্ত সোসাইটির ক্ষেত্রে এই নিয়মটা প্রযোজ্য হতে পারে বা এটা সত্য হতে পারে। কিন্তু বর্তমান কমপ্লেক্স সোসাইটিতে, বর্তমান জটিল সমাজে
এই নিয়মটা কখনো, এই নীতি কখনোই সত্য হতে পারে না। যেখানে প্রচুর ধরনের ডাইভার্সিটিস দেখা যাচ্ছে, এখানে কখনোই বলা যায় না, এখানে কখনোই বলা যায় না যে সমাজের প্রত্যেকটা নীতি সকল মানুষের জন্য কার্যকর, বা সমাজের প্রত্যেকটা অংশের মধ্যে একটা হাইলি ইন্টিগ্রেশন দেখা যায়। এটা ক্ষুদ্র সমাজে দেখা যেতে পারে, আদিম সমাজে দেখা যেতে পারে, কিন্তু এই মডার্ন কমপ্লেক্স সোসাইটিতে, এই আধুনিক জটিল সমাজে এটা সম্ভব নয়। এখানে বিভিন্ন ডাইভার্সিটিস দেখা যাচ্ছে। ক্লিয়ার? সেকেন্ড যে পোস্টুলেটটা সেটা হচ্ছে ইউনিভার্সাল ফাংশনালিজম। ইউনিভার্সাল ফাংশনালিজম, এখানে কি বলা হচ্ছে? এখানে বলা হচ্ছে অল স্ট্যান্ডার্ডাইজড সোশ্যাল অ্যান্ড কালচারাল ফর্মস অ্যান্ড অ্যান্ড স্ট্রাকচার হ্যাভ পজিটিভ ফাংশন। অর্থাৎ সমাজের প্রত্যেকটা সোশ্যাল অ্যান্ড কালচারাল ফর্ম, সামাজিক এবং সাংস্কৃতিক রীতিনীতি সমগ্র সমাজের ক্ষেত্রে একটা পজিটিভ ভূমিকা পালন করে। ক্লিয়ার? যে সমাজ ও সংস্কৃতির প্রত্যেকটা ফর্ম বা প্রত্যেকটা স্ট্রাকচারের একটা পজিটিভ বা ইতিবাচক ভূমিকা রয়েছে। মার্টন এটা সমালোচনা করে বলেন যে যে কোনো বিষয় বা রীতিনীতি বা কোনো নিয়ম একটা বিশেষ গোষ্ঠীর ক্ষেত্রে পজিটিভ হতে পারে, আবার অন্য একটা গোষ্ঠীর ক্ষেত্রে সেটা নেগেটিভ হতে পারে। সমগ্র গোষ্ঠীর ক্ষেত্রে যে পজিটিভ হবে এটার কোনো মানে হয় না। কাস্ট সিস্টেম লোয়ার কাস্টের ক্ষেত্রে কখনোই পজিটিভ ভূমিকা পালন করে না। ধরো এই যে ম্যাসিভ আমরা দেখতে পাচ্ছি যে প্রাইভেটাইজেশনের দিকে এগোচ্ছে, সরকারি সম্পত্তি বেচে দেয়া হচ্ছে, এটা কখনোই সমাজের সকল শ্রেণীর পক্ষে ফাংশনাল হতে পারে না। একটা শ্রেণীর ক্ষেত্রে হতে পারে, যারা এলিট শ্রেণী, যারা শিল্পপতি, তাদের ক্ষেত্রে হতে পারে, কিন্তু সাধারণ মানুষ, রেল যদি বিক্রি হয়ে যায়, সাধারণ মধ্যবিত্তর কাছে কিন্তু সেটা কখনোই প্রফিটেবল নয়, সেটা পজিটিভ নয়, পজিটিভ হতে পারে না। কৃতদাস প্রথা শ্বেতাঙ্গদের কাছে পজিটিভ, কিন্তু কৃষ্ণাঙ্গদের কাছে সেটা হচ্ছে নেগেটিভ একটা। ক্লিয়ার? অর্থাৎ সমাজের কোনো ফর্ম বা কোনো স্ট্রাকচার বা কোনো নিয়ম নীতি, সেইগুলো সমগ্র সমাজের কাছে যে একটা পজিটিভ ভূমিকা পালন করবে, সকলের কাছে যে এটা পজিটিভ হবে তার কোনো মানে নেই, এটা নেগেটিভও হতে পারে। ক্লিয়ার? বোঝা যাচ্ছে বিষয়টা? এবং থার্ড বলা হচ্ছে ইনডিসপেন্সিবিলিটি বা অপরিহার্যতার প্রস্তাব। এখানে বলা হচ্ছে all standardized aspect of society not only have positive function but also represent indispensable parts of working whole। অর্থাৎ সমাজের যে প্রত্যেকটা অংশ, প্রত্যেকটা অ্যাসপেক্ট অফ সোসাইটি, প্রত্যেকটা সমাজের ক্ষেত্র বা রীতিনীতি, এগুলোর যে শুধুমাত্র একটা পজিটিভ ভূমিকা আছে সেটা নয়, তার সাথে সাথে এটা সমাজে, এগুলো হচ্ছে সমাজের ক্ষেত্রে অপরিহার্য। অর্থাৎ সমাজ টিকে থাকার ক্ষেত্রে এই প্রত্যেকটা অংশের একটা অপরিহার্য ভূমিকা রয়েছে। এগুলো সমাজের একটা অবিচ্ছেদ্য অংশ, যেগুলো সমাজ কাঠামো এবং কার্যাবলী বা সমাজ কাঠামো টিকে রাখতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মার্টন এটা সমালোচনা করে বলছেন যে সমাজের কোনো উপাদানই অপরিহার্য নয়, সমাজের কোনো উপাদানই অপরিহার্য নয়। সমাজে আমরা বিভিন্ন ধরনের অল্টারনেটিভ প্র্যাকটিস করি, কোনো কিছু অপরিহার্য নয়। ফ্যামিলি অপরিহার্য নয়, কেউ জয়েন্ট ফ্যামিলি অপরিহার্য নয়, দেখা গেছে নিউক্লিয়ার ফ্যামিলি গড়ে উঠছে। কেউ ম্যারেজ সিস্টেমের মধ্যে না গিয়েই সিঙ্গেল প্যারেন্ট ফ্যামিলি
বা কোহ্যাবিটেশন, এই সমস্ত ফর্মের মধ্য দিয়ে বেঁচে থাকতে পারে। আজ থেকে 10 বছর আগে যে প্র্যাকটিস ছিল, সেই প্র্যাকটিসটা দেখা যাচ্ছে আজকে আর নেই। সুতরাং কোনো কিছু অপরিহার্য নয়। আমরা বিভিন্ন অল্টারনেটিভস থাকে আমাদের সোসাইটিতে, সেই অল্টারনেটিভস গুলো আমরা প্র্যাকটিস করি, তার মধ্য দিয়ে আমরা বেছে নিই। ক্লিয়ার? অর্থাৎ এইভাবে তিনটে মূল নীতিকে মার্টেন সমালোচনা করেছেন। বোঝা গেছে বিষয়টা এতটা পর্যন্ত? বলো তোমরা, তারপর আমি আবার বলছি পরেরটা। বুঝতে পেরেছো? বলো হ্যাঁ না কিছু একটা বলো। হ্যাঁ স্যার, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা আলোচনা করলাম যে মার্টেন কিভাবে ক্লাসিক্যাল ফাংশনালিজমের যে তিনটে মূল নীতি, অর্থাৎ ফাংশনাল ইউনিটি অফ সোসাইটি বা ইউনিভার্সাল ফাংশনালিজম এবং ইনডিসপেন্সিবিলিটি, এই তিনটি নীতিকে মার্টন সমালোচনা করেছেন এবং সমালোচনা সূত্রে তার কাঠামো ক্রিয়াবাদী তত্ত্ব গড়ে তুলেছেন। তিনি আরো বলেছেন যে এই যে ক্লাসিক্যাল ফাংশনালিজম, এরা মূলত একটা অ্যাবস্ট্রাক্ট থিওরির কথা বলে। তিনি বলছেন যে সোশিওলজিস্টের থিওরি বা তিনি এমন একটা তত্ত্ব গড়ে তুলতে চেয়েছেন যেটা বেসিক্যালি এম্পেরিক্যালি টেস্টেড হবে, যেটাকে বাস্তবে পরীক্ষা করা যাবে। কোনো একটা অ্যাবস্ট্রাক্ট থিওরিটিক্যাল মডেলের কথা মার্টন বলছেন না। তিনি বলছেন এমন একটা তত্ত্ব গড়ে তোলার কথা যেটা এম্পিরিক্যালি টেস্টেড, এম্পিরিক্যালি বলতে অভিজ্ঞতা লব্ধ ভাবে, যেটাকে আমরা পরীক্ষা করতে পারবো বাস্তবে, যেটা মূর্ত, যেটা কংক্রিট, যেটা অ্যাবস্ট্রাক্ট নয়। ক্লিয়ার? এবং সেজন্য তিনি তার যে স্ট্রাকচারাল ফাংশনালিজম বা ফাংশনাল অ্যানালাইসিস যেগুলো রয়েছে, সেখানে তিনি গোষ্ঠী, গ্রুপস, অর্গানাইজেশন, সোসাইটিস, কালচার, এগুলোকে ইম্পর্টেন্স দিয়েছেন, এগুলোকে গুরুত্ব দিয়েছেন। তার কাঠামো ক্রিয়াবাদী তত্ত্বে গ্রুপস, অর্গানাইজেশন, সোসাইটি, কালচার, এই বিষয়গুলোকে তিনি গুরুত্ব দিয়েছেন। এবং তিনি বলছেন, মার্টন বলছেন যে পূর্ববর্তী যে ক্লাসিক্যাল ফাংশনালিস্ট রয়েছেন তারা বেসিক্যালি দুটো বিষয়কে গুলিয়ে ফেলেছে। একটা হচ্ছে সাবজেক্টিভ মোটিভস অফ দ্য ইন্ডিভিজুয়ালস, অর্থাৎ ব্যক্তির যে সাবজেক্টিভ মোটিভ, অর্থাৎ ব্যক্তির যে ব্যক্তিগত যে ইচ্ছা অনিচ্ছা বা চাহিদা, মোটিভসটা উইথ দ্য ফাংশনাল স্ট্রাকচার অফ দ্য ইনস্টিটিউশন, অর্থাৎ সমাজের যে ক্রিয়াগত যে কাঠামো, বিভিন্ন প্রতিষ্ঠানের যে কাঠামো বা বিভিন্ন প্রতিষ্ঠান, সে প্রতিষ্ঠান থেকে ব্যক্তির যে ব্যক্তিগত চাহিদা, ব্যক্তিগত প্রত্যাশা, সেটার সাথে এই, অর্থাৎ দুটো বিষয় গুলি ফেলেছে। একটা হচ্ছে ব্যক্তিগত মোটিভস, আর একটা হচ্ছে ফাংশনাল স্ট্রাকচার অফ দ্য ইনস্টিটিউশন, অর্থাৎ প্রতিষ্ঠানের কাঠামো, অর্থাৎ সমাজ বা বিভিন্ন প্রতিষ্ঠান, তার যে স্ট্রাকচার, তার যে ফাংশন, সেটার সাথে ব্যক্তিগত যে মোটিভ, সেগুলোকে গুলিয়ে ফেলেছেন। এবং মার্টন মূলত এই ফাংশন অফ দ্য স্ট্রাকচারকে বেশি গুরুত্ব দিয়ে, ফাংশন স্ট্রাকচার অফ দ্য সোসাইটি, অর্থাৎ সমাজের কাঠামো, এগুলোকে তিনি গুরুত্ব দিয়েছেন ইন্ডিভিজুয়াল মোটিভস এর তুলনায়। ক্লিয়ার? এবং তিনি ফাংশন বলতে বুঝিয়েছেন, অর্থাৎ ব্যক্তির চাহিদার তুলনায় তিনি সমাজের প্রয়োজনীয়তাকে বেশি গুরুত্ব দিয়েছেন। এবং তিনি ফাংশন বলতে বলেছেন যে those observed consequences which make more adaptation or adjustment of a given system, অর্থাৎ ক্রিয়া বা ফাংশন হলো সেই সমস্ত পর্যবেক্ষণযোগ্য বিষয় বা ফলশ্রুতি যেটা সিস্টেম বা গঠনতন্ত্রকে টিকিয়ে রাখার জন্য সম্পাদিত হয়। অর্থাৎ ফাংশন বলতে বোঝাচ্ছে সেই সমস্ত অ্যাক্টিভিটিস গুলো
যেগুলো সমাজের যে স্ট্রাকচার বা সোশ্যাল সিস্টেমকে টিকিয়ে রাখার জন্য সংগঠিত হচ্ছে বা সম্পাদিত হচ্ছে। ক্লিয়ার? এবং এই ফাংশন বা ক্রিয়া সবসময় যে ইতিবাচক হবে তার নয়, সবসময় যে পজিটিভ হবে তা নয়, এর একটা নেগেটিভ দিকও থাকতে পারে, যেটাকে তিনি ডিসফাংশন বলেছেন। ক্লাসিক্যাল ফাংশনালিজমরা আমরা ক্রিয়াবাদ পড়েছি, সেখানে কিন্তু নেগেটিভের কোনো কথা নেই, সেখানে সবসময় পজিটিভ ফাংশনের কথা বলা হচ্ছে, যে প্রত্যেকটা পার্ট আছে, প্রত্যেকটা পার্টের মধ্যে ইন্টিগ্রেশন রয়েছে, তাই তো আমরা পড়েছি ফার্স্ট সেমে। প্রত্যেকে নিজের কাজগুলো করে সমাজ টিকে থাকছে। এরা বলছে যে এই যে প্রত্যেকটা পার্ট তার যে ফাংশন, সে ফাংশন গুলো সমস্ত সমাজের জন্য ফাংশনাল নাও হতে পারে, কোনো কোনো ফাংশন ডিসফাংশন হতে পারে। অর্থাৎ কোনো একটা ফাংশন হয়তো একটা গোষ্ঠীর ক্ষেত্রে সেটা ফাংশনাল, অপর গোষ্ঠীর ক্ষেত্রে সেটা ডিসফাংশনাল হতে পারে। যেমন বললাম, কৃতদাস প্রথা, এটা শ্বেতাঙ্গদের কাছে ফাংশনাল, আমেরিকার কাছে ফাংশনাল, তারা কম টাকায় মজুর লেবার পাচ্ছে, কিন্তু আফ্রিকার কাছে এটা ডিসফাংশনাল, কৃষ্ণাঙ্গদের কাছে এটা ডিসফাংশনাল। কিন্তু তার মানে এটা নয় সেটা সমাজ থেকে উঠে যাবে, সমাজে থাকবে। অর্থাৎ কোনো একটা ফাংশন, কোনো একটা কালচার বা কোনো একটা প্র্যাকটিস, সেটা একটা সমাজের একটা অংশের জন্য ফাংশনাল হতে পারে, অপর একটা অংশের জন্য সেটা কিন্তু ডিসফাংশনাল হতে পারে। তিনি আরো একটা কনসেপ্টের কথা হচ্ছেন, সেটা হচ্ছে নন ফাংশন। নন ফাংশন কোনটা? নন ফাংশন হচ্ছে এটা ডিসফাংশনও নয়, আবার পজিটিভ ফাংশনও নয়, তাই তো? যেমন ধরো, ফ্লাইটের ভাড়া বাড়ছে না কমছে, যারা ধরো রেগুলার বাসে ট্রামে ট্রেনে যাতায়াত করে, কোনোদিন ফ্লাইটে চড়তে পারবে না, তাদের কাছে সেটা কোনো যায় আসে না। ফ্লাইটের ভাড়া বাড়া কমা, এটার সাথে সাধারণ মানুষ, নিম্ন মধ্যবিত্ত বা দরিদ্র শ্রেণী, তাদের জীবনটা কিন্তু এফেক্ট করছে না প্রত্যক্ষভাবে। অর্থাৎ সেটা তাদের কাছে কিন্তু নন ফাংশন, পজিটিভও নয় নেগেটিভও নয়। ক্লিয়ার? এবং তিনি আরো দুটো ফাংশনের কথা বলছেন, সেটা হচ্ছে ম্যানিফেস্ট ফাংশন এবং লেটেন্ট ফাংশন, প্রকট ক্রিয়া এবং প্রচ্ছন্ন ক্রিয়া। সেটা কি না, প্রকট ক্রিয়া হচ্ছে বা ম্যানিফেস্ট ফাংশন হচ্ছে যেটা ঈপ্সিত কাঙ্ক্ষিত। ক্লিয়ার? যেগুলো হচ্ছে অ্যান্টিসিপেটেড, অর্থাৎ আমরা একটা কোনো কাজ করি তার তো নির্দিষ্ট উদ্দেশ্য রেখে, অর্থাৎ যে উদ্দেশ্যের জন্য কাজ করি সেটা হচ্ছে সেটা হচ্ছে ম্যানিফেস্ট ফাংশন। যেমন ধরো, কলেজে তোমরা যাচ্ছ নির্দিষ্ট সিলেবাস ওরিয়েন্টেড কিছু পড়াশোনা শেখার জন্য, সোশিওলজি যা যা সিলেবাস রয়েছে সেটা পড়ার জন্য, এটা হচ্ছে ম্যানিফেস্ট ফাংশন। তার সাথে সাথে তোমরা যা কিছু শিখছো, মনে ডিসিপ্লিন শিখছো, বা একটা কালচার শিখছো, ডাইভার্সিটি অফ কালচার সম্পর্কে দেখছো তোমরা, এগুলো হচ্ছে লেটেন্ট ফাংশন। এগুলোর জন্য তোমরা যাচ্ছ না, কিন্তু এই প্রকট ক্রিয়ার পাশাপাশি এগুলো হয়ে যাচ্ছে। যেমন ধরো, একটা বাঁধ তৈরি হলো, একটা বাঁধ তৈরি হলে তার ম্যানিফেস্ট ফাংশন কি, সেটা কি জন্য হচ্ছে? না, বাঁধটা জলটাকে সঞ্চয় করে রাখছে, এটা হচ্ছে ম্যানিফেস্ট ফাংশন। লেটেন্ট ফাংশন কোনটা? না, বাঁধ তৈরি হওয়ার ফলে কিন্তু একটা বায়োডাইভার্সিটি নষ্ট হয়, জলের মাটির উপর প্রচন্ড চাপ পড়ে, দেখা যাচ্ছে প্রচুর বন জঙ্গল কেটে ফেলা হয়। বাঁধ তো আর শহরের মাঝে হয় না, সেটা দেখা যাচ্ছে কোনো একটা প্রান্তিক অঞ্চল হয়, জঙ্গলের মাঝে। জঙ্গল কেটে ফেলা হচ্ছে, আদিবাসীদের গ্রাম উচ্ছেদ করা হচ্ছে, 3-4টা গ্রাম জলের নিচে চলে যায়। এগুলো হচ্ছে লেটেন্ট ফাংশন। আদিবাসীদের উচ্ছেদ করা, বাঁধ তৈরি করার উদ্দেশ্য নয়, কিন্তু বাঁধ তৈরির ফলে আদিবাসীরা কিন্তু উচ্ছেদিত হচ্ছে। ক্লিয়ার? এটাই হলো বেসিক্যালি মার্টনের স্ট্রাকচারাল ফাংশনালিজম, বা মার্টন এইভাবেই ক্লাসিক্যাল ফাংশনালিজম ক্রিটিক করে সমালোচনা সূত্রে তার তত্ত্ব গড়ে তুলেছিলেন। বোঝা গেছে বিষয়টা? বলো তোমরা। আচ্ছা, হ্যাঁ স্যার। আচ্ছা, আমি রেকর্ডিংটা তোমাদের এই গুগল ক্লাসরুমে দিয়ে দেবো, হ্যাঁ? কারো কোনো প্রশ্ন আছে?